ঘুম থেকে উঠেই একটু ধাতস্থ হতে না হতেই আপনার হাত চলে যায় মোবাইলের দিকে। দিনটা শুরু হয় নোটিফিকেশান চেক করে। এই বুঝি 6 ঘন্টা ঘুমের মধ্যে মিস করে ফেললাম দরকারি কোনো ইস্যু। তারপর তারপর ফ্রেশ হওয়া, এরপর সারা দিন জুড়ে অল্প কিছুক্ষণ পর পর মোবাইলে ঢুমারা। অবচেতনভাবে আপনার আঙুল খুঁজে নেয় ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাপস। ঢুকে যান অনেকটা অবচেতন অভ্যাসের কারণে। দরকারি কোনো কাজের চাপ না থাকলে প্রায় আপনার আঙুল স্ক্রল করতে থাকে সোশ্যাল মিডিয়ার অফুরন্ত এক নিউজ ফিড। হঠাৎ ঘড়ির দিকে তাকালেন, দেখলেন ঘড়ির কাঁটা অনেকটাই এগিয়ে গিয়েছে যা আপনি খেয়ালও করতে পারেননি। এখানে আমাদের গল্পের সমস্যাটা শুরু হয়। এই যে সোশ্যাল মিডিয়াতে এভাবে মাইন্ডলেস হয়ে ওঠা, অনেকটা জম্বির মতো, এটা কি নিরীহ কোনো ব্যাপার? কিংবা টাইম ম্যানেজমেন্ট করতে না পারার সম্পূর্ণ দায়টা কি আপনার? সম্ভবত এর উত্তরটা আমরা খুঁজে পাবো এসব সোশ্যাল মিডিয়া কোম্পানির বিজনেস মডেলের দিকে তাকালে। কিভাবে তাদের সূক্ষ্মভাবে ডিজাইন করা প্রোগ্রাম আমাদের প্রতিটি সিদ্ধান্তকে ম্যানিপুলেট করে, কিভাবে আমাদের করে তোলা এক একটি অনলাইন পণ্য। দুনিয়া কাঁপানো অধিকাংশ বড় বড় কোম্পানির জন্মস্থান হচ্ছে সিলিকন ভ্যালি। আর এই সিলিকন ভ্যালিতেই একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য যদি আপনাকে কোনো রকম মূল্য চুকাতে না হয়, তাহলে ধরে নিতে হবে সেখানে আপনি একজন প্রোডাক্ট। আর আজকে আমাদের অনুসন্ধান হচ্ছে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে এক একটি অনলাইন পণ্যে পরিণত হয়েছি, কিভাবে তারা কেড়ে নিয়েছে আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার বড় একটা জায়গা, এবং আমাদের এই মনোযোগকে কেন্দ্র করে গড়ে উঠেছে $ট্রিলিয়ন এক ইন্ডাস্ট্রি, যার নাম অ্যাটেনশন ইকোনমি। সোশ্যাল মিডিয়া ও টেক জায়ান্টরা আমাদের মনোযোগ যেভাবে এক্সপ্লয়েট করে, সেই বিষয়ে যাওয়ার আগে আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া দরকার কিভাবে আপনাকে ফ্রি সার্ভিস দেওয়ার নামে আপনাকেই তারা একটা পণ্য বানিয়ে ফেলেছে। মোটামুটি ইন্টারনেট নিয়ে যাদের ধারণা আছে তারা সবাই জানেন এসব কোম্পানির বড় একটা আয় আসে বিজ্ঞাপন থেকে। কিন্তু এখানে কি শেষ? বিজ্ঞাপন থেকে যে আয় আসে এটা তো ওপেন সিক্রেট, কিন্তু তাদের আরেক বড় প্রফিটের সোর্স হচ্ছে আপনার আমার সকলের ডাটা। আর এই জায়গাতেই তারা আমাদের উপর ফায়দা নেয়। আমাদেরকে এইসব প্ল্যাটফর্মে মাইন্ডলেসলি যত শক্তভাবে তারা আটকে রাখতে পারে, ততই তারা আমাদের আচরণগত ধরন, আমাদের পছন্দ অপছন্দ নিয়ে জানতে পারে। আপনার পার্সোনালিটি টাইপ কী ধরনের বিজ্ঞাপন আপনি কিভাবে রিজেক্ট করেন, এমনকি আপনার ভবিষ্যৎ ডিসিশন মেকিং কেমন হতে পারে, সেগুলো নিয়ে প্রায় সঠিক অনুমান দাঁড় করাতে পারে। এতে তারা তাদের নতুন প্রোডাক্ট বা ফিচার লঞ্চ করলে তা কতটুকু লাভজনক হবে তার সম্ভাবনা দাঁড় করাতে পারে। আর এই ব্যাপারটা কতটা মারাত্মক পর্যায়ে গিয়েছে সেটা বোঝা যাবে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই গবেষণাটা থেকে। ফেসবুকের 10টি লাইকের উপর ভিত্তি করে ফেসবুক অ্যালগোরিদম আপনার কলিগের চেয়ে আপনার পার্সোনালিটি টাইপ ভালো বুঝতে পারবে। 70টি লাইকের উপর ভিত্তি করে আপনার বন্ধু বা রুমমেটের চেয়ে ভালো বুঝতে পারবে। আর 150টি লাইকের উপর ভিত্তি করে ফ্যামিলি মেম্বারের চেয়ে বেশি, এবং 300টি লাইকের উপর ভিত্তি করে একেবারে আপনার স্ত্রীর চেয়ে বেশি বুঝতে পারবে। আপনার কাছে হয়তো বিষয়টা অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অসংখ্য মানুষের ডাটা যখন তাদের কাছে একত্রিত হয়, তখন সেটাকে আমরা বলি বিগ ডাটা। আর বিগ ডাটার ক্ষমতাটাই এই ধরনের পাওয়ারফুল হয়ে থাকে। বাস্তবে আপনি এক এক মানুষের সামনে এক এক ধরনের পার্সোনালিটি শো করেন সামাজিকতার কারণে, কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে যখন এঙ্গেজ করি, এই ধরনের বাধা অনেক কম থাকে। তাই যে কোনো একজন মানুষ আপনার ওভারঅল পার্সোনালিটি টাইপ যত সহজে অনুমান করতে পারে, তার চেয়ে অনেক বেশি একুরেটলি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বুঝতে পারে। আর আপনার মতো অসংখ্য মানুষের ডাটা যখন একত্রিত হয়, তখন তারা কত কোটি কোটি রকমের পার্সোনালিটি বিশ্লেষণ করার সুযোগ পায়, সে ব্যাপারে ভাবলেই অবাক লাগে। পার্সোনালিটি নিয়ে যাদের হাতে এত এত ডাটা, তারা পরবর্তীতে আপনার আমার পার্সোনালিটি অ্যানালাইসিস নিয়ে কাজ করবে না। তারা এবার কাজ করবে কিভাবে তাদের সর্বোচ্চ লাভের জন্য আপনার আমার অনলাইন বা অফলাইনের অভ্যাস পাল্টে দেওয়া যায় সেটা নিয়ে। হোক আপনাকে মাইন্ডলেস করে দিয়ে, কিংবা কোনো কিছুতে আপনার মনোযোগ দেওয়ার যে ক্ষমতা সেটা কমিয়ে। ফ্রি সার্ভিসের বিপরীতে শুধুমাত্র যে তারা আমাদের কাছ থেকে আমাদের গুরুত্বপূর্ণ ডাটাগুলোই নিয়ে থাকে, ব্যাপারটা এখানেই শেষ না। তারা আরও কয়েকভাবে প্রফিট লাভ করে থাকে। যত বেশি অ্যাক্টিভ ইউজার আর যত বেশি সময় একটা প্ল্যাটফর্মে মানুষ কাটায়, তার উপর ভিত্তি করে ভার্চুয়াল একটা কালচার তৈরি হয়। একে ঘিরেই আবর্তিত হয় আমাদের দৈনন্দিন জীবনের নানা ট্রেন্ড। ফলে এইসব সোশ্যাল মিডিয়ার উপর আমাদের অদৃশ্য এক নির্ভরশীলতা তৈরি হয়, যা আমরা অনেকেই হাজারো কষ্ট করে ছাড়াতে পারি না। যেমন চাইলেই আমরা অনেকে ফেসবুক ডিএক্টিভেট করে থাকতে পারি না, করলেও অল্প সময় পর আবার ফিরে আসি যেন এক অদম্য নেশা। এতে এসব কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এবং স্টক প্রাইসও বাড়ে। আর অ্যাক্টিভ মেম্বার বেশি হলে সেই প্ল্যাটফর্মে যে কোনো ই কমার্স দ্রুত বড় হয়ে ওঠে। এটা অবশ্যই স্বীকার করা উচিত, তারা আমাদেরকে বিনামূল্যে কিছু ভালো সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন লার্জ স্কেলে এবং অনেক মানুষের সাথে খুব দ্রুত কানেক্ট হওয়ার একটা সুবিধা দেয়, এবং ইনফরমেশন শেয়ারের অভূতপূর্ব অনেক সুবিধা আমরা পাই। আর এইসব ভালো দিকগুলোই তাদের মার্কেটিংয়ে লেখা থাকে।
কিন্তু এর পাশাপাশি আছে অন্য একটা অন্ধকার দিক, যেটা তারা আমাদেরকে বলে না। কিভাবে আমরা এইসব ফ্রি সার্ভিসের মূল্য পরিশোধ করে যাচ্ছি, কিভাবে তাদের অসংখ্য লুকিয়ে রাখা ট্র্যাপে আমাদের মূল্যবান কিছু জিনিস হারিয়ে ফেলছি, সেই ডার্ক সাইকোলজির জগতেই আজকে আমরা যাত্রা করব। প্ল্যাটফর্মগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তা আমাদের কাছে স্লট মেশিনের মতো আসক্তিকর হয়ে ওঠে। যত ধরনের জুয়া খেলা আছে তার মধ্যে সবচেয়ে আসক্তিকর হলো স্লট মেশিনের জুয়া। এই স্লট মেশিনের জুয়া যুক্তরাষ্ট্রে একাই বেসবল, সিনেমা এবং থিম পার্ক, এই তিনের কালেকটিভ ইনকামের চেয়ে বেশি ইনকাম করে এবং এগুলো খুব দ্রুত মানুষকে আসক্ত করে তোলে। কেন স্লট মেশিনের জুয়া এত আসক্তি তৈরি করে? এর পেছনে আছে একটা সাইকোলজিক্যাল ট্রিক। স্লট মেশিন আপনি লিভার চাপলে জ্যাকপট পেতে পারেন, মামুলি কিছুও পেতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় কিছুই পাবেন না। এখানে আসক্তির মূল কারণ হলো অনিশ্চয়তা। আপনি কখন জ্যাকপট পাবেন জানেন না। এই যে বড় বাজে জেতার যে অনিশ্চয়তা, এটা আমাদের মস্তিষ্ককে উস্কে দেয় ঘন ঘন লিভার চাপার জন্য। আমাদের মধ্যে পরের চান্সেই লিভার ধরে চাপ দিলে বড় বাজে জেতার একটা ইলিউশন তৈরি করে। এই যে এখানে আপনি অনিশ্চয়তার কারণে প্রাইজের জন্য এক্সাইটেড হচ্ছেন, এই সিস্টেমটার নাম হলো ইন্টারমিটেন্ট ভেরিয়েবল রিওয়ার্ড। যখন আমাদের মন প্রাইজ কখন জিতা যাবে সেটা নিয়ে জানে না, কিন্তু একটা ইলিউশনে থাকে পরের বার পেয়ে যাওয়ার, এটাই তৈরি করে সবচেয়ে বড় আসক্তি। আমাদের পকেটে থাকা মোবাইল ফোন সেরকম এক স্লট মেশিন। আমরা জানি না কখন কোন নোটিফিকেশান আসবে, আমাদের ছবিতে কিংবা পোস্টে কে কী কমেন্ট করবে, অথবা আপনার কোনো মেসেজের রিপ্লাইতে অপর পক্ষ থেকে কী ধরনের মেসেজ আসবে, অথবা এই ভয় কখনো কোনো ট্রেন্ডিং ইস্যু আমরা মিস করে ফেলছি কিনা। এটা আমাদের মধ্যে একটা অনিশ্চয়তার অনুভূতি তৈরি করে। এই জন্য আমরা গড়ে প্রতিদিন 150 বার মোবাইল চেক করি। চেক করার সময় আমরা স্লট মেশিনের মতো লিভার চাপার যে সাইকোলজিক্যাল অনুভূতি সেটা ফিল করি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এখানে ইন্টারনেট মাফিয়াদের দোষটা কোথায়? দোষটা তো আমাদেরই। কিন্তু না, সফটওয়্যারগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে আমরা সহজেই আসক্ত হয়ে পড়ি। আর এই আসক্তিটা তৈরি করার জন্য তারা যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে কন্ট্রোল করে সেটা হচ্ছে মেনু কন্ট্রোল। প্ল্যাটফর্মগুলোতে আপনার সামনে এমন সব ফিচারের মেনু দেওয়া হয় যেগুলো আপনার অনলাইনে কাটানো সময়কে সর্বোচ্চ করে তুলবে। ব্যাপারটা অনেকটা এমন, ধরেন আমি আপনাকে নিজের উদ্দেশ্য হাসিল হয় এমন 3 থেকে 4টা অপশন দিয়ে বললাম, আপনার কোনটা ভালো লাগে পছন্দ করুন। আপনি যেটাই বাছাই করেন, আপনার কোনো ফায়দা হোক বা না হোক, আমার ফায়দা হবে এটা নিশ্চিত। আর ঠিক তাদের প্ল্যাটফর্মে আপনি আপনার পছন্দ মতো বাছাই করবেন না, বরং তাদের মেনুই ফলো করবেন, যেটা ইজিলি আপনাকে ডিস্ট্র্যাক্ট করে অন্যদিকে নিয়ে যাবে। আমরা প্রায় নিউজ পেপারের বদলে ফেসবুকে যাই লেটেস্ট ঘটনা জানার জন্য, কিন্তু সেখানে আমাদের বেশিরভাগ সময় কাটে এর বাইরে অন্যান্য হাজারো অদরকারি বিষয়ে পোস্ট ও ভিডিও কনজিউম করে। এভাবে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনাকে বেশি সময় আটকে রাখা হয়। আর এই আটকে রাখার জন্য আপনার এক মনস্তাত্ত্বিক দুর্বলতাকে তারা কাজে লাগায়, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাপ্রুভাল। মানুষ মাত্র সামাজিক স্বীকৃতি চায়, আর এই স্বীকৃতির অনলাইন ভার্সন হচ্ছে রিয়েক্ট কমেন্টের মতো ফিচার। এই ফিচারগুলোর নিয়ন্ত্রণও আজকাল টেক কোম্পানির হাতে। বেশিরভাগ মানুষ বেশি সেন্সিটিভ আর মরিয়া থাকে তার নিজের ছবির রিয়েক্ট আর কমেন্ট নিয়ে। তাই খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়া এগুলো তুলনামূলক বেশি প্রমোট করে, আর মানুষজন সেখানে এঙ্গেজ করলে আপনিও স্লট মেশিনের মতো লিভার চাপার জন্য বারবার সেখানে ফিরে আসেন কিংবা রিফ্রেশ করতে থাকেন। এই যে আপনি আমি এত সহজে এই ধরনের ফিচারগুলোর মধ্যে আসক্ত হয়ে যায়, এগুলো মূলত আমাদের ভেতরকার সামাজিক স্বীকৃতি পাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে এক্সপ্লয়েট করে বানানো হয়েছে। আর এটা থেকে তৈরি হয় আরেক ধরনের ফাঁদ, যেটার নাম হচ্ছে রেসিপ্রোসিটি। কারণ আমরা সোশ্যাল অ্যাপ্রুভাল চাই, কিন্তু যখন কেউ একজন আমাকে সোশ্যালি রিকগনাইজ করবে, আমার ছবিতে বা আমার কোনো ভিডিওতে লাইক কমেন্ট করবে, তখন আমার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডেপ্থ তৈরি হয়, আর সেটার নাম হচ্ছে টিট ফর ট্যাট অথবা সোশ্যাল রেসিপ্রোসিটি। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কমেন্ট হর হামেশাই দেখা যায়। তুমি রিয়েক্ট বা কমেন্ট করলে অথবা আমার পেজে লাইক বা ফলো দিলে আমিও ব্যাক দিব। এগুলো হচ্ছে সোশ্যাল রেসিপ্রোসিটির এক্সট্রিম এক্সাম্পল। কিন্তু এতটা অ্যাগ্রেসিভভাবে সবাই না চাইলেও মোটামুটি আমরা সবাই সোশ্যাল রেসিপ্রোসিটি দ্বারা আক্রান্ত। এর ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা মানসিক ঋণে আক্রান্ত হই। যদি এটা পুরোপুরি দায় সোশ্যাল মিডিয়ার নয়, কিন্তু এর ফায়দাটা তারা শতভাগ এনজয় করে। আর এই ঋণের অনুভূতিকে শক্ত করার জন্য আপনার পোস্টে যে বেশি পার্টিসিপেট করে তাকে আপনার সামনে বেশি প্রমোট করা হয়। এরপর চলে আসে অনন্ত নিউজ ফিড এবং অটোপ্লে, যেগুলো আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা আটকে রাখে।
এটা আমরা সবাই জানি, মানুষের প্রোডাক্টিভ লাইফটা মূলত অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের মাধ্যমে তৈরি হয়। আপনাকে অ্যাক্টিভলি মানসিক ও শারীরিক কাজে যুক্ত থাকতে হবে। মাইন্ডলেস বা পেসিভ মোডে কোনো কিছুতে যুক্ত থেকে আপনি লং টার্ম অ্যাচিভমেন্ট পাবেন না। তাই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অ্যাটেনশন গ্রেভিং প্ল্যাটফর্মগুলো আপনাকে নিষ্ক্রিয় করে ফেলার জন্য তাদের ওয়েবসাইটকে সাজিয়েছে। আপনি যাতে বেশি সময় ধরে মাইন্ডলেসলি স্লট মেশিনের লিভার চাপার মতো স্ক্রল ডাউন করে যান, তাই আপনার জন্য তারা রেখেছে অনন্ত এক নিউজ ফিড। আর মাঝে মাঝে আপনাকে ইমোশনালি উত্তেজিত করে তোলে এমন সব কন্টেন্ট পাবেন ইন্টারমিডিয়েন্ট ভেরিয়েবল রিওয়ার্ড হিসাবে, যেমন দাঙ্গা, স্বামী স্ত্রী হত্যা, ডিভোর্স ইত্যাদি। আর আপনার সাইকোলজিক্যাল এই আপস অ্যান্ড ডাউনের ভেতরে তারা আপনাকে ঘন্টার পর ঘন্টা বুট করে রাখবে। এরপর আছে অটোপ্লে, এক ভিডিওর শেষের দিকে কাউন্ট ডাউন দিয়ে অন্য ভিডিও চালু করে দেওয়া। এর কারণ কি? আপনি যেই ভিডিও চয়েসই করেননি সেই ভিডিও কেন চালু হচ্ছে? কারণ সোশ্যাল মিডিয়াগুলো দেখছে আপনি যখন অ্যাক্টিভলি নিজে সিলেক্ট করে ক্লিক করেন, ওখানে ভালো একটা সম্ভাবনা থেকে যায় আপনি অন্যান্য অনেক মাইন্ডফুল ডিসিশন নিতে পারেন। হতে পারে আপনি সময়ের দিকে তাকিয়ে হুঁশ ফিরে পেয়ে তাদের ওয়েবসাইট থেকে বেরিয়ে গেলেন। তাই তারা আপনার সেই সচেতন অংশগ্রহণকে কমিয়ে দেওয়ার জন্যই এই ফিচারটা চালু করেছে। আচ্ছা, এখন অবধি আমরা ছিলাম নিউজ ফিড এবং ভিডিও কনজাম্পশন রিলেটেড টপিকগুলোতে, কিন্তু ইনবক্সিং, মেসেজিং এই টপিকগুলো সম্পর্কে সোশ্যাল মিডিয়ার ট্র্যাপটা কি? ট্র্যাপটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ইন্টারাপশন। সোশ্যাল মিডিয়াগুলোর মেসেজিং অপশনটাতে কয়েকটা কমন ফিচার হলো এগুলো আপনাকে যে কোনো সময় নোটিফিকেশন দিয়ে দিবে। এটার একটা ডিপ সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে, কারণ মানুষের মধ্যে অগোছালো কোনো জিনিস যখন সে গুছিয়ে নিতে পারে তখন তার মস্তিষ্কের মধ্যে সুখের হরমোন ডোপামিন রিলিজ হয়। তো সোশ্যাল মিডিয়ার সাথে এটার সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হলো মোবাইলে অনেক নোটিফিকেশনের হিজিবিজি থাকলে আমাদের মস্তিষ্ক সেগুলো সিন করে ক্লিয়ার করে ফেলার জন্য পুশ করতে থাকে। আর একবার যখন আপনি মেসেজ সিন করবেন তখন আপনাকে এক ধরনের প্রেশারের মধ্যে আনসারও দিতে হবে, কারণ মেসেজ সিন করলে সেই সিন হওয়ার ইনফরমেশন অপর প্রান্তের মানুষ দেখতে পায়। এই মডেলটা আমাদের সোশ্যাল মিডিয়ার জগতে বড় একটা ডিস্ট্রাকশনের সোর্স। এই মেসেজিং মডেলে আপনি আপনার উপযুক্ত সময়ে রিপ্লাই দিবেন সেই কনসেপ্টকে সম্মান করা হয়নি, বরং এটাকে কিভাবে ইনস্ট্যান্ট ডিস্ট্রাকশন গেমে কনভার্ট করা যায় সেভাবে বানানো হয়েছে। অন্যদিকে জিমেল বা অন্যান্য অনেক সার্ভিস রয়েছে যাদের বিজনেস মডেল আপনাকে মাইন্ডলেসলি আটকে রাখা নয়, তাই তাদের মধ্যে এই ঝামেলাগুলো থাকে না, কারণ তারা আপনাকে কোনো পপ আপ নোটিফিকেশান দেয় না, আপনাকে ইনস্ট্যান্ট প্রেশারও দেয় না সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য, এবং আপনি কখন মেসেজটা সিন করবেন সেই ইনফরমেশনটাও অন্য প্রান্তে থাকে, সেন্ডারকেও সেটা পাঠানো হয় না। মোটামুটি এগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া তৈরি করা সবচেয়ে কমন কিছু ফাঁক। আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে আমি সোশ্যাল মিডিয়ার এই ফিচারগুলো নিয়ে অনেক বেশি নেগেটিভিটি প্রচার করছি, কিন্তু আপনার কাছে তখনই মনে হবে আপনি যদি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে দেখেন। কিন্তু আপনি যদি এগুলো সবগুলোকে কালেকটিভ ওয়েতে এবং ধাপে ধাপে সাজানো একটা মাস্টার প্ল্যান হিসেবে দেখেন, তখন বিষয়টা আপনার কাছে ফাঁদ ছাড়া অন্য কিছুই মনে হবে না। আচ্ছা, বিষয়টা আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করা যাক। খালি চোখে মনে হবে সোশ্যাল মিডিয়া ঠিক তাই দিচ্ছে যেভাবে আপনার মন চাইছে। আপনার সাইকোলজিক্যাল যেসব ইচ্ছা ও আকাঙ্ক্ষা সেগুলোকে সে পূরণ করছে। যেমন সোশ্যাল অ্যাপ্রুভাল, রেসিপ্রোসিটির মতো আমাদের কমন স্বভাবগুলোকেই তো রিপ্রেজেন্ট করছে সোশ্যাল মিডিয়ার এই অ্যালগোরিদমগুলো, রাইট? বাট এই জায়গায় আমাদের একটু থামতে হবে। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভালো যেই খেলাটা খেলতে পারে সেটা হলো কনভিন্সিং গেম। সে আপনার মনের মধ্যে সেই চাহিদাগুলোকে মিটাবে এবং বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাবে, যেগুলো তাদের প্ল্যাটফর্মের এবং বিজনেসের গ্রোথ এনে দেবে। তাই তারা সেভাবে তাদের অ্যালগোরিদমে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কানেক্ট করতে চাইছে। আপনার সেসব হালকা দাঁতের স্বভাবকে এখানে পুষ্টি দিয়ে শক্তিশালী করবে, যেটা আসক্তির দিকে নিয়ে যাবে। আপনাকে খুব অল্প সময়ের মধ্যে অনেক এঙ্গেজিং অ্যাক্টিভিটির মধ্যে কানেক্ট করবে। তাই দিনের পর দিন আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা কাটাবেন তখন আপনার কোনো ক্লান্তি আসবে না, এবং আপনি একসময় গিয়ে খেয়াল করা শুরু করবেন যেসব কাজ একটু মনোযোগের দরকার সেসব কাজে আপনি মনোযোগ দিতে পারছেন না। আপনার মনোযোগ ততই কমতে থাকবে যতই আপনি সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড হয়ে যাবেন। তাই পড়াশোনা বা কোনো কিছুতে ফোকাস করার রিলেটেড কোনো কাজে যদি আপনি মনোযোগ দিতে না পারেন, তাহলে ভালো একটা সম্ভাবনা রয়েছে আপনি নিজে রিলেট করতে পারবেন আপনার হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব ভালো পরিমাণ এঙ্গেজ থাকা হয়। তাই এই ফাঁদগুলোকে এককভাবে যদি আপনি দেখেন আপনার কাছে নিরীহ মনেই হতে পারে, কিন্তু যখন আপনি এগুলোকে ধারাবাহিকভাবে সাজানো কালেকটিভ একটা ব্লু প্রিন্ট আকারে দেখবেন তখন দেখবেন আপনি খুব ভালোভাবে নিজের সাথে রিলেট করতে পারছেন। আর এই ভিডিওটা আমি একটা স্ক্রিপ্টের উপর বানিয়েছি। সেই স্ক্রিপ্টটা আমি অনলাইন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করে বানিয়েছি। এই স্ক্রিপ্টের পিডিএফ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যাদের কৌতূহল রয়েছে তারা সেই স্ক্রিপ্টটা দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করতে পারেন। এবং আমার একটা ইচ্ছা আছে কিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়ার এডিকশনটা থেকে বের হতে পারি সেটা নিয়ে ভিডিও বানানোর, কিন্তু এর আগে আমার নিজের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি একটু পড়াশোনা করেছি আসলে এডিকশনটা কিভাবে তৈরি হয়
সেই জিনিসটা নিয়ে, এবং এডিকশনটা পুরোপুরি আমার কাটে নাই। আমার যে দৈনিক যে টাইম স্লট, সেই টাইম স্লটের মধ্যে থেকে আমি প্ল্যানের বাইরে থেকে এই জিনিসগুলো দেখা শুরু করি। সেজন্য আমি মনে করি আমি এখনো কিভাবে এডিকশন থেকে দূর হওয়া যায় সেই সম্পর্কে গাইড করার মতো যে যোগ্যতাটা দরকার, সেই যোগ্যতাটা আমার নেই। আমি ধীরে ধীরে কিছু গবেষণা করব, গবেষণা করার পর নিজের উপরে সেটা অ্যাপ্লাই করার ট্রাই করব এবং আপনাদের সাথে আশা করি সামনে শেয়ার করার চেষ্টা করব।